হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারাস ওয়ে মাইসুর ট্যুরের তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম মাইসুর। তো এখন বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন শ্রীরঙ্গপাটনা, টিপু সুলতানের শহর। তো লেটস বিগিন। আমরা এখন যাচ্ছি শ্রীরঙ্গপাটনা। এটা আর কি মাইসুর মূল শহর থেকে 15 কিলোমিটার দূরে। তো এটা আসলে টিপু সুলতানের রাজধানী ছিল, তার শাসন আমলে মাইসুরের রাজধানী ছিল শ্রীরঙ্গপাটনা। তো এটির নাম নেওয়া হয়েছে সেখানকার একটি বিখ্যাত মন্দির শ্রীরঙ্গা স্বামী টেম্পল থেকে। তো পরবর্তীতে যখন এটি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় টিপু সুলতানের মৃত্যুর পর, তখন ব্রিটিশরা এটার নাম দেন শ্রীরঙ্গপাটনা। তখন সেখানেই যাব। আমরা পৌঁছে গেছি রাঙ্গাস্বামী টেম্পল। তো এই মন্দিরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। রাঙ্গা অর্থাৎ লর্ড বিষ্ণুর একটি রূপ। লর্ড বিষ্ণুর একটি রূপ। তো ভিতরে ক্যামেরা ব্যবহার করা আর কি রেস্ট্রিক্টেড ছিল, তো এর জন্য মাঝখানে আমাকে থেমে যেতে হয়। কি যেটা বলছিলাম, রাঙ্গা অর্থাৎ ভগবান বিষ্ণুর একটি রূপ। তো এই রকম মন্দির আর কি কাবেরী নদীর তীরে 5টা আছে দক্ষিণ ভারতে। এগুলোকে 5টাকে একত্রে এগুলোকে বলা হয় পঞ্চরাঙ্গা, পঞ্চরাঙ্গা তীর্থ। তো উজানের দিক দিয়ে এই মন্দিরটি আসলে প্রথম, তাই এটাকে আদিরাঙ্গা বা প্রথম রাঙ্গা বলা হয়। তো ভিতরে ছিল আর কি পঞ্চরাঙ্গের উপরে শুয়ে থাকা বিষ্ণু মূর্তি। আরও অনেক বিগ্রহ ছিল, যেরকম বালাজি, মহালক্ষ্মী, তারপরে বজরংবলী, এরকম আরও অনেক বিগ্রহ ছিল। ভিতরের ইয়েগুলো অনেক পুরাতন, মানে গোটা গোটা পাথর কেটে ভিতরে মন্দিরগুলোর পিলার বানানো হয়েছে, আর দেখেই বোঝা যায়। এবং এখানকার একটি শিলালিপি থেকে জানা যায় এটি 984 খ্রিস্টাব্দে এটিকে নির্মাণ করা হয়েছিল এবং পরে 1210 খ্রিস্টাব্দে এটিকে আবার মেরামত এবং সংস্কার করা হয়। তো এটি আসলে টিপু সুলতানের প্রাসাদ থেকে খুব কাছে, 400 মিটার রেঞ্জের মধ্যে অবস্থিত। তো ভিতরে
সবগুলো মূর্তি কোষ্ঠী পাথরের। তো এটাতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, আপনারা চাইলেই এখানে আসতে পারেন। সো আমরা চলে যাব এখন নেক্সট স্পটে। এখানে ডাব খুব সস্তা, তাই আর কি ডাবের জল খাবো। কিতনা चलिए एक का दे दो, एक खारा पानी वाला खाली पानी या 40 টাকা। আমরা এখন প্রবেশ করছি কর্নেল বেলির অন্ধকূপে। তো টিপু সুলতান এটি বানিয়েছিলেন ব্রিটিশ অফিসারদের বন্দি করার জন্য। কর্নেল উইলিয়াম বেলি উনি প্রথম এবং উনি একমাত্র যিনি এই জেলে মারা যান এখানকার অমানবিক কষ্ট সহ্য না করতে পেরে। তাই তার নাম অনুযায়ী এই জায়গাটার জেলটার নামকরণ করা হয়েছে কর্নেল বেলিস অন্ধকূপ। আমি বাংলায় বলছি। এই যে এইখানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, যে এই জায়গাগুলোতে কয়েদিদেরকে বেঁধে রাখা হতো এবং এখানে বেঁধে রেখে গলা অবধি জলে ডুবিয়ে রাখা হতো। এটা সেই প্রাচীন আমাদের তোপ। পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো জামা মসজিদ। টিপু সুলতান এটিকে বানিয়েছিলেন উপাসনার জন্য। তো আমরা জামা মসজিদে প্রবেশ করব। মেবি এখানেও ভিডিও করা রেস্ট্রিক্টেড থাকবে, দেখবো আমরা ভিতরে গিয়ে ওখানে ওনারা কী বলে। সো যেরকম বলছিলাম, মসজিদের ভেতরে ক্যামেরা ব্যবহার করা রেস্ট্রিক্টেড ছিল। আমরা বলতেছিলাম, তারা বললো এটা খুব সেন্সিটিভ এরিয়া, তাই ক্যামেরা ব্যবহার করা যাবে না। তো ভিতরে অনেক কবুতর আছে এবং দরবারের ম্যাক্সিমাম মানে সবগুলো দরজাই বন্ধ, তাই দেখতে আপনাদের বেশি সময় লাগবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি টিপু সুলতানের সামার প্যালেসে। তো 1781 সালে টিপু সুলতান এটি নির্মাণ করেন। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পরে এটি ব্রিটিশের অধীনে চলে আসে এবং তারপরে এনারা এটিকে সচিবালয় হিসেবে ব্যবহার করতেন এবং দেশ স্বাধীন হওয়ার পরে এটিকে ট্যুরিস্ট স্পট হিসেবে আখ্যায়িত করা হয়। তো এখানকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 20 টাকা এবং অন্যান্য ফরেনারদের জন্য 200 টাকা এবং এখানে টিকিট অনলাইন, কোনো অফলাইন সিস্টেম নেই। চলুন প্রবেশ করা যাক। আমরা পৌঁছে গেছি দরিয়া দৌলত বাগ। এখানে মেনটেন্যান্সের কাজ চলতেছে, হয়তো সামনে কোনো অনুষ্ঠান আছে। সামনে এখানে বিশাল বাগান। তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড না, মানে গোপ্রো অ্যালাউড না। আমি অনেক জায়গাতেই দেখলাম এরকম ব্যাপার আসলে আছে। তো এর জন্য আর কি লুকিয়ে লুকিয়ে ব্যাগে ক্যামেরা লাগিয়ে কোনো রকমের শ্যুট করার চেষ্টা করছি। এখানকার কি সিস্টেম আমি সেটা জানি না, সব জায়গাতেই এরকম ব্যাপারই দেখতেছি যে ভিডিওগ্রাফি অ্যালাউড না, গোপ্রো অ্যালাউড না। বিশেষ করে কারণটা জানি না, কারণ হয়তো গোপ্রোর ইমেজ কোয়ালিটি খুব ভালো, এর জন্য হয়তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড করতেছে না। এখানকার পুরো আর্কিটেকচার সেগুন কাঠ দিয়ে তৈরি। সো ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তবুও আমি কিছু ফুটেজ নিয়েছি। ভিতরে আর কি নিচতলায় যে জাদুঘরটা মানে এখন যেটাকে জাদুঘর হিসেবে বানানো হয়েছে সেটাই ওপেন ছিল। সেখানে টিপু সুলতানের ব্যবহৃত সব আসবাবপত্র, যেমন জামা কাপড়, তার ব্যবহৃত তলোয়ার, বন্দুক
এবং বিভিন্ন যুদ্ধে জেতা মেডেল, এই জিনিসগুলো ছিল ভিতরে। আকর্ষণীয় লাগবে ভিতরের জায়গাটা, এবং কিছু ফুটেজ আমি নিয়েছি যেটা আমি দেখানোর চেষ্টা করব ভিডিওর মধ্যে। এটা হলো টিপু সুলতানের মৃত্যুর জায়গা আর কি। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে যখন টিপু সুলতান মারা যান তখন তার বডি এখানেই পাওয়া যায়। পিছনে যেটা আছে এটা হলো গুম্বাজ। আসলে টিপু সুলতান তার বাবা মাকে সমাধিস্থ করার জন্য এই জায়গাটা তৈরি করেছিলেন। সো প্রবেশ করেছি, এখানে সব কিছুই অ্যালাউড আছে। এইখানেই আর কি টিপু সুলতান তার মা বাবাকে সমাধিস্থ করেছিলেন। এটি তিনি প্রতিষ্ঠা করেন 1781 সাল থেকে 1783 সালের মধ্যে। আশপাশে বাগান আছে, বাগানের যে ফুলগুলো আছে শোনা যায় সেই ফুলগুলো মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি যেমন ইরান, তারপরে আফগানিস্তান, তুর্কি এবং ফ্রান্স থেকে তিনি আনান। তো আমরা ভিতরে প্রবেশ করব প্রথমেই। এখানে ফটো ভিডিও অ্যালাউড। হলুদ চাদরযুক্ত যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টিপু সুলতানের সমাধি, আর মাঝখানেরটা হচ্ছে তার পিতা হায়দার আলীর সমাধি, এবং তার পাশে যেটা আছে সবুজ চাদরে মোড়া ওটা টিপু সুলতানের মাতার সমাধি। তো টিপু সুলতান মূলত এটি তার পিতামাতার জন্য এবং তার ফ্যামিলি মেম্বারদের জন্য তৈরি করেছিলেন। অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতানের যখন মৃত্যু হয় 1799 সালে, তখন এখানে একটি বড় আন্দোলন হয় ব্রিটিশদের বিরুদ্ধে যে টিপু সুলতানকে এখানে সমাধিস্থ করার সুযোগ দেওয়া হোক। তো সেই অবরোধের ফলে ব্রিটিশরা এখানে টিপু সুলতানের দেহাবশেষকে সমাধিস্থ করার পারমিশন দেন এবং তার বাবা মার পাশেই তাকে সমাধিস্থ করা হয়। লোকাল মার্কেট, চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন, কিছু হিস্টোরিক্যাল জিনিস, কিছু স্মৃতি রাখার জন্যও কিছু জিনিস কিনতে পারেন। লাঞ্চ করে যখন বাসে, তো লাঞ্চে ছিল ভাত, চাপাতি, পাঁপড়, রাসাম, সাম্বার, দই, বাটার মিল্ক, এগুলো ছিল। তো এই 3 দিনে আমার সাথে ছিল প্রকাশজি, অটো ড্রাইভার, ওনার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। অ্যান্ড আমি ব্যাঙ্গালোর বাস স্ট্যান্ড থেকে ননস্টপ বাস সার্ভিসে উঠেছি। এর মানে হলো বাসটা কোথাও দাঁড়াবে না, এখান থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর ম্যাজেস্ট্রিতে যাবে। এতটুকুই ছিল ভ্রমণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন।